প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, তাই বিভ্রান্তির সুযোগ নেই। যথাসময়ে নির্বাচন হবে বলে জানালেন পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান। তিনি বলেন, ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত রাজনৈতিক দলের সাথে আলোচনার ভিত্তিতেই হচ্ছে। রাজনৈতিক দল কিভাবে কাকে ডাকবে সেটা তাদের বিষয়। রবিবার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন। তিনি আরও বলেন, সব রাজনৈতিক দল গণপরিষদ নির্বাচনের ক্ষেত্রে একমত হলে সেটি পরের বিষয়। এখন যে নির্বাচনী ব্যবস্থা আছে সেটার ভিত্তিতেই কাজ চলছে। এছাড়া রাষ্ট্রপতির ছবি সরানোর সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলেও জানান তিনি। এ সময় সিলেটের পাথর লুট প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রশাসনের হয় যোগসাজশ ছিল অথবা নীরবতা ছিল অথবা অত ঝুঁকি নিতে পারছিল না তারা। কোনো কোনো ক্ষেত্রে প্রশাসনের সহযোগিতা ও নীরবতা ছিল বলেও মনে করেন তিনি। সরকারের কোন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত, এটা সব মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয় তো সিদ্ধান্ত নেবে না যে কোন মন্ত্রীর ঘরে কোন ছবি থাকবে। যেহেতু আমি বিদেশি দূতাবাসে কাজ করি না, আমি বলতে পারছি না যে আসলে প্রেক্ষিতটা কি, কিন্তু এটার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক আছে বলে আমার মনে হচ্ছে। যতক্ষণ পর্যন্ত নির্বাচিত সরকার প্রতিষ্ঠা না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সকালে জাতীয় প্রেস ক্লাবে জনতার অধিকার পার্টি পিআরপি আয়োজিত আলোচনা সভায় তিনি কথা বলেন। শামসুজ্জামান দুদু বলেন, জুলাই অগাস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের লড়াইয়ে 5 আগস্টের পরিসমাপ্তি হয়েছিল। অগাস্ট মাসে দাম্ভিক স্বৈরাচার শেখ হাসিনার 16 বছরের অত্যাচার, নিপীড়ন, গুম ও খুনের পতন ঘটিয়েছিল ছাত্র জনতা। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, আগামী নির্বাচনের জন্য সুনির্দিষ্ট কাঠামো থাকলে নতুন করে কেউ স্বৈরাচার হতে পারবে না। বলেন, মতপার্থক্য থাকলে কিন্তু সেই বিতর্ক যেন জাতীয় স্বার্থে আঘাত না লাগে, সেজন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য থাকতে হবে। সেই মুক্তির বাস্তব ভিত্তি আনুষ্ঠানিকভাবে দিতে হলে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে হবে। যতক্ষণ পর্যন্ত নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে না পারব ততক্ষণ পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। রাজনীতির কিন্তু একটা বহিরাবরণ আছে আর একটা অন্তর্নিহিত আবরণ আছে। একটা হচ্ছে বহিরাবরণ আর একটা হচ্ছে অন্তর্নিহিত তত্ত্ব বা পথ চলার যে নির্দেশনা, সেইটা গুণ ধরে বসে থাকলে আমাদের কোনো লাভ হবে না, লাভ হবে দাদাদের আর দিদিদের। অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যে শেষ হতে পারে শেখ হাসিনা বিরুদ্ধে ট্রাইব্যুনালে জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের মামলার সাক্ষ্য গ্রহণ। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এমনটাই জানান প্রসিকিউটর মিজানুল ইসলাম। তিনি বলেন, এই মামলায় 81 সাক্ষীর মধ্যে 9 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। তবে কবে রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সাক্ষ্য গ্রহণ করা হবে সে বিষয়ে নিশ্চিত করে জানাতে পারেননি তিনি। জুলাই আন্দোলনে দেশজুড়ে সংগঠিত হত্যাকাণ্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের দায়ে মামলার বিচার কাজ চলছে। চতুর্থ দিনে 4 জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়। এ নিয়ে মামলায় সাক্ষ্য দিলেন মোট 9 জন। চতুর্থ দিনে জুলাই আন্দোলনে আহত উত্তরার এক সবজি ব্যবসায়ী সাক্ষ্য দেন। এছাড়া খুলনার আরেক সাক্ষী তুলে ধরেন হত্যাকাণ্ডের চিত্র। এসব ঘটনায় শেখ হাসিনা সহ বেশ কয়েকজনকে দায়ী করেন তারা। আজকে যে সাক্ষীর মূল বিষয়বস্তু ছিল আন্দোলনকারী সবজি বিক্রেতা, তিনি আন্দোলনে যোগ দেওয়ার সময় তাকে এবং ছাত্র জনতাকে লক্ষ্য করে উত্তরা এলাকায় গুলি করা হয়েছিল। তার মাথার পেছনে গুলি লেগেছিল। গুলিটা অনেক দিন পর বের করা ছিল, সেই গুলিটা উনি প্রদর্শন করেছেন। আর একজন সাক্ষী যেটা দিলেন, এটা হচ্ছে খুলনায় আন্দোলনকারী, উনি খুলনার ঘটনার বর্ণনা করেছেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রসিকিউটর জানান, অক্টোবরের প্রথম সপ্তাহে শেষ হবে এই মামলার 81 সাক্ষীর সাক্ষ্য গ্রহণ। আগামী মাসের মধ্যে আমরা এই মামলায় শেষ করতে পারবো আশা করছি, অথবা খুব বেশি হয়তো পরের মাসের ফার্স্ট উইকে যেতেও পারে। এদিন রামপুরার একটি মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের কথা থাকলেও আবেদন সাপেক্ষে 1 সপ্তাহের সময় দেয় ট্রাইব্যুনাল। এছাড়া কোনাবাড়ি, যাত্রাবাড়ি ও মোহাম্মদপুরের আলাদা ঘটনার মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য 2 মাসের সময় দেয়া হয়েছে। এদিন এসব মামলায় আদালতে হাজির করা হয় 15 আসামিকে। কামরুল হাসান, ডিবিসি নিউজ, ঢাকা। গণপিটুনির শিকার রিকশাচালক আজিজুর রহমানকে জামিন দিয়েছে আদালত। 15 আগস্ট রাজধানীর ধানমন্ডি 32 নম্বরে গণপিটুনির শিকার হন তিনি।
পরে তাকে সেখান থেকে আটক করে পুলিশ। এরপর রাজধানীর ধানমন্ডি থানার একটি হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট MA আজহারুল ইসলামের আদালত শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। তার বিরুদ্ধে আর কোনো মামলা না থাকায় কারা মুক্তিতে কোনো বাধা নেই। শনিবার তাকে আদালতে তোলা হলে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। এদিকে অন্তর্বর্তী সরকারের পক্ষে এক বিবৃতিতে বলা হয়েছে, রিকশা চালক আজিজুর রহমানকে কিসের ভিত্তিতে সন্দেহভাজন হিসেবে একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে তা জানতে চেয়ে ধানমন্ডি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট ব্যাখ্যা তলব করা হয়েছে। একই সঙ্গে ওই পুলিশ কর্মকর্তার সাম্প্রতিক কর্মকাণ্ড ও বক্তব্যে কোনো অসঙ্গতি রয়েছে কিনা তা খতিয়ে দেখার ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ। আমার হাজব্যান্ডের কোনো অভিযোগই ছিল না। সে শেখ মুজিবুর রহমানকে নাকি অনেক ভালোবাসে, তাই তাকে শ্রদ্ধা করে, সে কারণেই মনে করেন যে তার মৃত্যু দিবসের দিনকে ফুল দিতে গেছে। তার সাথে এখানে অন্যায় করা হয়েছে, তাকে মারধর করা হয়েছে, যেটি আমাদের দণ্ডবিধি আইনের 323 ধারা কভার করে, এবং তার যে রিকশা ভেঙে ফেলা হলো এটাও একটি আইনগত অপরাধ। বিজ্ঞ আদালতে তার জামিনের জন্য প্রার্থনা করেছিলাম, বিজ্ঞ আদালত ন্যায় বিচার নিশ্চিত করেছেন এবং তাকে জামিন দিয়েছেন। অন্তর্বর্তী সরকার রোহিঙ্গা সমস্যার আশু ও স্থায়ী সমাধান চায় বলে মন্তব্য করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। রবিবার সকালে ফরেন সার্ভিস একাডেমিতে বিদেশি কূটনৈতিক ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের ব্রিফ শেষে একথা বলেন তিনি বলেন, 25শে অগস্ট হতে যাওয়া কক্সবাজারের সম্মেলন রোহিঙ্গা সমস্যা সমাধানের বড় সুযোগ। ব্রিফিংয়ে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীন, তুরস্ক সহ 50টিরও বেশি মিশনের কূটনীতিকরা অংশ নেন। রোহিঙ্গা ইস্যুতে অগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত 4টি সম্মেলনের আয়োজন করা হয়েছে। জাতিসংঘ, কাতার এবং বাংলাদেশের উদ্যোগে আয়োজিত সম্মেলনগুলোর বিস্তারিত নিয়ে অংশীজনদের সাথে এই ব্রিফিংয়ের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। জাতিসংঘের সম্মেলন হচ্ছে, তারই প্রস্তুতির একটা অংশ হিসেবে আমরা করেছি। আপনারা জানেন এই বিষয়টি আন্তর্জাতিক এজেন্ডা থেকে খসে পড়ছিল। সিলেটে সাদা পাথর পর্যটন স্পট ও আশেপাশে এলাকা থেকে লুট হওয়া পাথর উদ্ধারে 8 ঘাট বেঁধে নেমেছে প্রশাসন। এ পর্যন্ত অন্তত 3.5 লাখ ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে। পাশাপাশি আটক করা হচ্ছে লুটের সাথে জড়িতদেরও। অভিযানে দেখা গেছে বিভিন্ন স্থানে ক্রাশার মিলের আঙিনা কিংবা বাসা বাড়িতে মাটি চাপা দিয়ে লতা পাতায় ঢেকে রাখা হয়েছে লুট হওয়া পাথর। কেউ বা পাথর ভাঙিয়ে চালান দিচ্ছেন দেশের বিভিন্ন প্রান্তে। পরিবেশ রক্ষায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়ার দাবি পরিবেশবাদীদের। সিলেটের শালটিকরের চেঙ্গেরখাল নদীর তীরে একটি ক্রাশার মিল। মিলের সামনে মাটির স্তূপ দেখে সন্দেহ হয় যৌথ বাহিনীর। মাটি ঘেঁটে দেখা মেলে পাথরের স্তূপ। পরিমাপ করে দেখা যায় এখানেই রয়েছে 11,000 ঘনফুট পাথর। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় লুট হওয়া পাথর মজুদের সাথে জড়িত 2 জনকে। জব্দকৃত পাথরগুলো সম্প্রতি সাদা পাথর থেকে লুট হওয়া বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। টানা 4 দিনের অভিযানে এ পর্যন্ত উদ্ধার হয়েছে 3.5 লাখ ঘনফুট পাথর। চলমান অভিযানের আজকের এই পর্বে আমরা এখন পর্যন্ত 11,000 ঘনফুট পাথর এখানে জব্দ করা হয়েছে আনুমানিক। এই অভিযান অব্যাহত থাকবে। 2 জনকে এখানে আটককৃত অবস্থায় রাখা হয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যদি কোনো তথ্য তারা যদি স্যাটিসফাই করতে পারে তাদেরকে ছেড়ে দেওয়া হবে, অন্যথায় তাদেরকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সাদা পাথর পর্যটন স্পটের পাশাপাশি জাফলংয়ের পরিবেশগত সংকটাপন্ন এলাকা, বিছনাকান্দি ও লোভাছড়ার মতো সৌন্দর্যমণ্ডিত এলাকাগুলো সংরক্ষণে প্রশাসন দীর্ঘদিন ধরেই ব্যর্থ বলে মন্তব্য করেছে পরিবেশ আইনবিদ সমিতি। 5 আগস্টের সরকার পতনের পরে যে বিষয়টা হয়েছে যে প্রশাসন বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেন, তাদেরকে কিন্তু এক ধরনের নিষ্ক্রিয় করে ফেলা হয়েছে। এটা আসলে এই সুযোগেই কিন্তু একেবারে বিনা বাধায় এই কাজগুলো শুরু হয়েছে। এখন কিন্তু রাস্তা টানা সম্ভব হচ্ছে না। পর্যটন ও পরিবেশ রক্ষায় পাথর খেকোচক্রের হোতাদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন। দিনে দুপুরে তো লুট হচ্ছে, তো আপনি অভিযান পরিচালনা করে তাহলে এই অভিযানের গুরুত্ব কই থাকলো? যে অভিযানের পরিচালনা করে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয় না, সেই অভিযান পরিচালনা করার কোনো গুরুত্ব আছে বলে আমরা মনে করি না, এবং আমরা মনে করি প্রশাসন এর দায় অবশ্যই নিতে হবে। এদিকে জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন দাখিলের সময় বাড়িয়ে আগামী বুধবার নির্ধারণ করেছে। প্রত্যুষ তালুকদার,
ডিবিসি নিউজ, সিলেট। ক্ষোভ বাড়ছে মাইলস্টোন বিমান ট্র্যাজেডিতে নিহত শিক্ষার্থীদের অভিভাবকদের মাঝে। মানববন্ধন করে ক্ষতিপূরণ সহ 8 দফা দাবি জানানোর পরও স্কুল কর্তৃপক্ষের 72 ঘন্টার আলটিমেটাম উপেক্ষা এবং গণমাধ্যম ও সামাজিক যোগাযোগের মাধ্যমে অপপ্রচারের জবাব চেয়েছে পরিবারগুলো। অভিযোগ উঠেছে, স্কুল শেষে কোচিং করাতে বাধ্য না করা হলে এতগুলো শিশুর প্রাণ যেত না। 8 দফা দাবি সহ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের সাথে সাক্ষাৎ করতে রবিবার দিয়াবাড়ি ক্যাম্পাসে যান বিমান ট্র্যাজেডিতে নিহত শিক্ষার্থীদের অভিভাবকেরা। প্রথমে নিরাপত্তা কর্মীরা বাধা দিলেও পরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেন তারা। স্কুলের মিটিং রুমে অপেক্ষার পরও তাদের সাথে দেখা করেননি অধ্যক্ষ। স্মারকলিপি জমা দিতে না পেরে বাইরে এসে অভিভাবকরা তাদের দাবি তুলে ধরেন। প্রতিষ্ঠানের 2 জন শিক্ষককে অপসারণের 72 ঘন্টার আলটিমেটাম দেয়া হয়। নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যায়নি। কেন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি জানতে চাই। স্কুলের কোচিং বাণিজ্য, কয়েকজন শিক্ষিকার সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিভাবকদের হেয় করে অপপ্রচার সহ নানা অভিযোগ তুলে ধরেন তারা। বলেন, স্কুল শেষে কোচিংয়ে আটকে না রাখলে এতগুলো শিশুর প্রাণ যেত না। খাদিজা মিসের হইলো প্রত্যেকটা মিসকে হইলো প্রেশার দেয় যেন আপনি কোচিং করান, কারণ হইলো কোচিং করাইলে যে প্রত্যেকটা বাচ্চা প্রতি উনি 500 টাকা কিন্তু কমিশন নেয়। সুকুমার টিটু শিক্ষক কেন মানববন্ধনের ওইখানে যায় গন্ডগোল পাকাবে? সেদিন ডাইট সবগুলা কমপ্লিট করছে, ক্লাস করেছে, তাহলে আমার ছেলে মারা গেল কেন? অবশ্যই কোচিং এর কারণে ছিল, আমার ছেলে কোচিং করতো, এটা ওনারা মিথ্যাচার করেছে। গত 21শে জুলাই মাইলস্টোন ট্র্যাজেডিতে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন 36 জন। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। এক যুগেরও বেশি সময় আগে ঢাকার বক্ষব্যাধি হাসপাতালের সহকারী অধ্যাপক নারায়ণ চন্দ্র দত্ত নিতাই হত্যা মামলায় 5 আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এছাড়া 4 আসামিকে আমৃত্যু কারাদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। রবিবার ঢাকার বিশেষ জজ আদালত 10-এর বিচারক রেজাউল করিম এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন কামরুল, বকুল মিয়া, মিন্টু ওরফে বারগিরা মিন্টু ওরফে মাসুম মিন্টু, হাসান মিজি, সাইদ ব্যাপারী ওরফে আবু সাইদ। 2012 সালে 23 আগস্ট রাতে মহাখালী বক্ষব্যাধি হাসপাতালে আবাসিক এলাকায় নিজের বাসায় খুন হন নারায়ণ চন্দ্র দত্ত নিতাই। তিনি স্বাধীনতা চিকিৎসক পরিষদের নেতা ছিলেন। সাবেক আইজিপি জাভেদ পাটোয়ারি সহ 123 জনের বিরুদ্ধে দুদকের গোয়েন্দা কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ের সামনে ব্রিফিংয়ে তিনি বলেন, তাদের বিরুদ্ধে শেখ মুজিবুর রহমান এর অসমাপ্ত আত্মজীবনী লিখে টাকা ও ফ্ল্যাট নেয়ার অভিযোগ রয়েছে। এছাড়া 700 কোটি টাকার অবৈধ সম্পদ ও $2,50,000 সেন্ট কিটস অ্যান্ড নেভিসের নাগরিকত্ব গ্রহণের অভিযোগে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও তার স্ত্রী আফরোজা বেগমের বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে বলে জানায় দুদক মহাপরিচালক। আকবর সোবহান তিনিও তার স্ত্রী বিদেশে যৌথভাবে সেন্ট কিটস অ্যান্ড নেভিসে $2,50,000 মার্কিন পাচার করে সেন্ট কিটস অ্যান্ড নেভিসের নাগরিকত্ব অর্জন করেন। গোয়েন্দা কার্যক্রম আমরা ইতিমধ্যে শুরু করা হয়েছে এবং আমাদের গোয়েন্দা প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষেই এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত আপনাদেরকে অবহিত করা হবে। কুষ্টিয়ার সার নিয়ে সক্রিয় 2 দুষ্টচক্র অবৈধভাবে মজুত করে তৈরি করা হচ্ছে কৃত্রিম সংকট। শেখ হাসিনা সরকারের পতনের পরও সার নিয়ে এই তেলেসমাতি শেষ হয়নি, বরং পলাতক থেকে সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছেন আওয়ামী লীগের নেতারা। এই ফাঁদে পড়ে ক্ষতির মুখে পড়েছেন সাধারণ কৃষক। দুর্বল নজরদারি আর অনিয়মের কারণে সার সিন্ডিকেটের এমন দৌরাত্ম্য বলে অভিযোগ তাদের। কুষ্টিয়ার প্রতিনিধি সাজ্জাদ হোসেনের অনুসন্ধানী প্রতিবেদন। আমি বলি আমি ভালোবাসে দিচ্ছি, আপনি আসলে 95% বিসিএস নিয়ন্ত্রণ করে। কুষ্টিয়ার মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের কৃষক আব্দুর রহমান চলতি মৌসুমে 5 থেকে 6 বিঘা জমিতে আমন আবাদের প্রস্তুতি শুরু করেছেন। কালীতলা বাজারের মোহনপুর ট্রেডার্স থেকে টিএসপি, ইউরিয়া সহ অন্যান্য সার কিনতে তাকে অতিরিক্ত খরচ করতে হয়েছে 5,500 টাকা। এখন মানে বস্তা প্রতি 5,000 টাকা, সারের টাকা বেশি লাগলো। ডিএপি, ঢ্যাপ, ফসফেট আর ইউরিয়া আর পটাশ, এতে 3 বার লাগতে তাহলে 15,000 টাকা বেশি লাগবে।
স্থানীয় কালীতলা বাজারে গিয়ে কৃষকের অভিযোগের সত্যতা মিলেছে। সার ব্যবসায়ী হাসান আলী স্বীকার করলেন বাড়তি দাম নেওয়ার কথা। কিনছে হচ্ছে 1685 টাকা, সরকারি খুচরা বিক্রয় রেট হচ্ছে 1350 টাকা বস্তা। এখানে পার বস্তায় প্রায় 350-400 টাকা বেশি হয়ে যাচ্ছে। ছাতিয়ান ইউনিয়নে বিসিআইসি সারের ডিলারশিপ শিল্পপতি বশির উদ্দিনের নামে হলেও অভিযোগ আছে ডিমান্ড অর্ডার বা ডিও বেচাকেনা করেন তার ভাগ্নে। ডিলার বসির আহমেদ, এখানে তার তো দায়িত্ব ছাতিয়ান ইউনিয়ন। এই জায়গায় আমাদেরও সমস্যা, আমরা তো টাকা কাটছে বেশি, 10 টাকা কেজি, মানে আমরা 10 টাকা বেশি কিনছি, আমরা তো 10 টাকা কমে করতাম, আমরা তো 1 টাকা লাভ করবই। তখন আমি এভাবে চলছে, সবাই চলছে, খোলামেলা দেখছি। বাগুলাট ইউনিয়নের বানিয়াপাড়া এলাকার বিএডিসির অনুমোদিত ডিলার বাংলাদেশ ট্রেডার্সের মালিক আব্দুল আলিমের ব্যবসা প্রতিষ্ঠানে গোপনে আনলোড করা হচ্ছে চট্টগ্রামের আনোয়ারা থেকে নিয়ে আসা ইউরিয়া সার, অথচ তার নামে বরাদ্দ নেই ইউরিয়া ও টিএসপির। চিটাগাং আনোয়ারা 14 টন। আমরা সাব ডিলার, বিসিআইসি সাব ডিলার, ইউরিয়া বরাদ্দ পাই না। বিএডিসি যে সার পায় সেটা মানে একেবারে সীমিত। আপনারা কিভাবে কেনেন? আমরা তো ডিও কিনি না। আব্দুল আলিমের দাবি সারের কৃত্রিম সংকট ও দাম বৃদ্ধির জন্য বিসিআইসি ডিলাররাই দায়ী। এই সারগুলো ইউডিসির আন্ডারে আসে, ইউডিসির আন্ডারে ব্যবসা করে, ম্যাক্সিমাম 95% বিসিআইসি নিয়ন্ত্রণ করে। বাগুলাটের আরেক বড় সার ব্যবসায়ী রাসেল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী রেজাউল ইসলাম দোকানে সার নেই, মজুত করেছেন বাড়িতে। স্বীকার করেন ডিও কেনা বেচার কথাও। আমরা হালকা কিছু মাল পাইছি, এইটা তো আনা সম্ভব না, এইরকমই সেল দিয়ে আসে কি তারা আরো হয়তো কাগজ টাগজ কিনে নিয়ে আসে এক জায়গায় বেশি বিক্রি। 2500 টাকা না, 2500 টাকা পর্যন্ত আপনার না। আপনি একটা প্রমাণ দেখান। আমি নিয়েছি 5 গ্রাম থেকে নিয়েছি, রেজাল্টের কাছে নিয়েছি, ভাইন্দার ইয়েতে নিয়েছি 11 মাইল থেকে। ধরছে কত আপনার দেখাতে নিয়ে আসছেন? 2300 টাকা। 2300 টাকা। গুদাম দেখার কথা বললে টাকা দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হয়। সদর উপজেলার কাঞ্চনপুর বাজারের আরেক সার ব্যবসায়ী মৃত্তিকার স্বত্বাধিকারী আব্দুল লতিফ, তার বিরুদ্ধেও আছে বিস্তর অভিযোগ। গত মাসে তো টিএসপি বরাদ্দ ছিল, ওটা পাইছিলাম হচ্ছে আপনার 5 পয়েন্ট কত টন যেন। হ্যাঁ, ওটাকে নিয়ে আসছিলাম, বাকি করলো, ওটা কি হলো? ওটা আমি পাইনি। কোথায় গেল ওটা? এটা তো আমি বলতে পারবো না। সার নিয়ে এমন কারসাজি আর তেলেসমাতিতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষক। প্রতিকার চেয়ে করুণ আরতি তাদের। সোহেলের গোডাউনে আমার মনে হয় হাজার হাজার বস্তা, খালি ওর নয় ঠাকুরের ঘরও আছে। তো 27 টাকা তো দেয় না, 32 টাকা নেয়, কেউ কাছে 35 টাকা নেয়, কেউ কাছে 40 টাকা নেয়। বিএডিসি বীজ ও সার ডিলার অ্যাসোসিয়েশনের নেতা আবু মনি জুয়াবেদ রিপন বর্ণনা করেন সার নিয়ে অনিয়মের ভেতর বাহির। মন্ত্রণালয়ের সাথে বিসিআইসি ডিলাররা একটা সিন্ডিকেট করে এই ঘুষ বাণিজ্য যেটা আমরা বলি, এই ঘুষের বিনিময়ে তারা নিয়মিত বরাদ্দ নিয়ে যাচ্ছেন এবং তারা সিন্ডিকেট করে দ্বিগুণ দামে বিক্রি করছেন। যারা নন ডিলার আছেন ওনাদের এটা করার কোনো বৈধতা নেই, কিন্তু করছেন, তাদের হয়তো স্থানীয় প্রভাব আছে। এক জেলার সার অন্য জেলায় যাওয়ার কোনো সুযোগ না থাকলেও এই ধরনের ঘটনা বাড়ছে। সেটি বরিশাল থেকে একটা সার এসেছিল মিরপুরে। তো যেহেতু সার সংক্রান্ত যে প্রচলিত আইন কানুন সে অনুযায়ী সেটা অবৈধ ছিল, তো সেটি অবৈধ ঘোষণা করা হয়েছিল এবং নিয়ম অনুযায়ী সেটি নিলামে বিক্রি করে সরকারি কোষাগারে টাকা জমা দেয়। সার নিয়ে অনিয়মের অভিযোগে কথা বলেন সরকারি 2 কর্মকর্তা। আমরা যতটুকু তদারকি করার দরকার করতেছি এবং তারা সার উত্তোলনের পরপর আমরা রিপোর্টটা দিয়ে দিই সমস্ত কৃষি অফিসে এবং ডিআইকে, যে এই আজকে এত টন সার অমুক অমুক ডিলার নিয়ে গেছে। এই অভিযোগ যদি আমাদের কাছে থাকে এবং সেটা যদি প্রমাণ পাওয়া যায় তাহলে আমরা তাদের বিরুদ্ধে বরাদ্দ বন্ধ সহ বা তার যে কোনো ব্যবস্থা আমরা মানে আইনিত যে ব্যবস্থাটা সেটা নিয়ে থাকি। সার সিন্ডিকেটের কবল থেকে কৃষককে রক্ষা করার দাবি সচেতন নাগরিক কমিটির। যদি সিন্ডিকেটের ব্যাপারে সঠিক পদক্ষেপ নেওয়া যায় এবং শক্তিশালী পদক্ষেপ, শুধু মুখে বা কাগজে কলমে না, তাহলে কৃষক কিন্তু তার সঠিক দামে সার কিনতে পারবে। অনুসন্ধানে নেমে দেখা গেছে পালিয়ে গিয়েও সারের সিন্ডিকেট চালাচ্ছেন আওয়ামী লীগের নেতারা। এই চক্রে আছেন বিএনপি ও অন্যান্য দলের প্রভাবশালীরা। ডিবিসি নিউজ ডেস্ক। অক্টোবরের মাঝামাঝি সময়ে কক্সবাজার বিমানবন্দর থেকে আংশিকভাবে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করা সম্ভব হবে।
এমন প্রত্যাশা জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ব্যবচাক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মোস্তফা মাহমুদ সিদ্দিক। দুপুরে সিভিল এভিয়েশনের একটি টিমকে নিয়ে কক্সবাজার বিমানবন্দরের নির্মাণাধীন টার্মিনাল ভবন ও রানওয়ে পরিদর্শন শেষে একথা বলেন তিনি। এ সময় তিনি আরও জানান, অক্টোবরের মাঝামাঝি ফ্লাইট পরিচালনার জন্য এই বিমানবন্দর প্রস্তুত থাকবে। যত কষ্টই হোক, এটি বাস্তবায়নে সচেষ্ট সরকার। অক্টোবরের মাঝামাঝি সময়ে আমরা আশা করছি হয়তো আংশিকভাবে এয়ারপোর্টটি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করার জন্য রেডি থাকবে এবং আমাদের সমস্ত চেষ্টা আছে যত কষ্ট হোক, যত কাজের ব্যস্ত থাকুক, আমরা সেটা বাস্তবায়ন করার জন্য যা করা সবই করব। খেলার খবর। সালমান আঘাকে অধিনায়ক করে এশিয়া কাপের জন্য 17 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। রাখা হয়নি বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানকে। সবার আগে এশিয়া কাপের জন্য স্কোয়াড ঘোষণা করল পিসিবি। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দিয়ে টি-20 দলে ফেরা শাহিন আফ্রিদি রয়েছেন এ তালিকায়। সিনিয়র ক্রিকেটারদের মধ্যে আছেন ফকর জামান ও হারিস রৌফরা, সঙ্গে আছেন সাইম আইয়ুব, খুশদিল শাহ ও হুসাইন তালাতের মতো তরুণরা। এশিয়া কাপের আগে প্রস্তুতি হিসেবে এই দলটাই আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজ খেলবে। এরপর 9 সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপ, চলবে 28 সেপ্টেম্বর পর্যন্ত। 8 দলের মহাদেশীয় টুর্নামেন্টে এই গ্রুপে পাকিস্তানের প্রতিপক্ষ ভারত, ওমান ও সংযুক্ত আরব আমিরাত।